সেটা আপনারা যে যার মতন পর্যবেক্ষণ করতে পারেন, গণতান্ত্রিক দেশে যে যার মতো ভাষার ইউজ করতেই পারেন। প্রথমত দেখুন, আমরা কিন্তু এই ইন্টারিম রিলিফ বা লাইভলিহুডের জন্য কিন্তু পরীক্ষার সবকটা ধাপ, এত বছর কষ্ট করে পরীক্ষার সবকটা ধাপ উত্তীর্ণ হয়ে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরিতে ঢুকিনি। কিন্তু বর্তমানে আপনাকে সামাজিক পরিস্থিতিও বিচার করতে হবে। শুধু তো আমার দৃষ্টিভঙ্গি ভাবলে হবে না, সকলের দৃষ্টিভঙ্গি ভাবতে হবে। প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে, লোন আছে, আপনার মেডিসিন আছে। তা এগুলো হঠাৎ করে 7 বছর পরে যদি একটা মানুষ যে স্যালারি পেত একেবারে যদি জিরো হয়ে যায়, তাহলে তার মৃত্যু সমান হয়ে যাবে। তাই জন্য ওনারা একটা লাইভলিহুডের কথা ভেবেছেন। সেক্ষেত্রে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আমরা ওইখানটায় আমরা বলেছি যে আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে 25,000 টাকা, সেটা 30,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে বা দিতে হবে সেই টাকাটা। গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা 20,000 টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে। এবারে আর একটা প্রধান বিষয়, আমরা যদি আমাদের সম্মানকে ফিরিয়ে আনতে হয়, আজকের আমাদের সমাজে আমাদের সম্মান কিন্তু নেই, সেই সম্মানকে যদি ফিরিয়ে আনতে হয় সেটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, এবং আমাদের চাকরি বা আমাদের স্কুলকে যদি ফিরে পেতে হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে। তো সেখানে ফেরার ক্ষেত্রে সবচেয়ে প্রধান থেকে প্রধানতম উপাদান হিসাবে আমরা ভেবে নিয়েছি কিন্তু যে যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্টের কথা। সেই লিস্ট কিন্তু ওনারা এখনো পর্যন্ত নন টিচিং স্টাফদের ক্ষেত্রে পাবলিশ করেননি। তাই আমাদের আজকের সবার প্রধান দাবি ছিল যে এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু ওনাদেরকে দিতে হবে, এবং সেটা রিভিউ ফাইলিং এর পূর্বে আমাদেরকে দিতে হবে, এবং সেটা সার্টিফাইড করে দিতে হবে। তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্টের ব্যাপারে আমাদেরকে কোনো আশানুরূপ বার্তা দেখাতে পারেননি। ওনারা শুধু বলে যাচ্ছেন যে তোমাদেরকে রিভিউ ফাইলিং এর মাধ্যমে আমাদের আইনি সেলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই রকম কোনো আশানুরূপ বার্তা পাইনি। তাই আমাদের অবস্থান এবং আমাদের যে অনশন সেটা দুটোই চলবে। আশা রাখি ওনারা মানবিক দৃষ্টিভঙ্গিতে চিন্তাভাবনা করবেন এবং আমাদের এই দুটো দাবি নিয়ে ওনারা একটু পজিটিভলি চিন্তাভাবনা করবেন এবং পজিটিভ রিপোর্টও আমাদেরকে জানাবেন। যেহেতু ওনারা আমাদেরকে আজকের 122 ঘন্টা পরে, অনশনের পরে ওনারা ডেকেছেন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন, তাই আমাদের অনশনের একটু শিথিলতা আমরা এনেছি, এবং আমরা যে নির্জলা অনশন করছিলাম সেটা কিন্তু এখন থেকে আমরা জল খেয়ে অনশন করব। প্রথমে আমাদের 8 জন সহযোদ্ধা সেখানে আমরা অনশনে বসেছিলাম, কিন্তু শারীরিক কারণে 4 জন সহযোদ্ধা ওখান থেকে হসপিটালাইজড হয়েছে এবং ওখান থেকে চলে গিয়েছে। বর্তমানে আমি সুজয় সর্দার, প্রলয় কুমার জমাদার, মৌমিতা বিশ্বাস, 3 জন গ্রুপ সি ও অসিত কুমার আরি গ্রুপ ডি। ওনার বয়স কিন্তু 47, উনি কিন্তু স্টিল নাও ওখানে কিন্তু অনশনে আছে এবং অনশন চালিয়ে যাবে। একটা বিষয় যেটা আপনারা বলছেন যে যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারেন, এক্ষেত্রে যখন মধ্যশিক্ষা পর্ষদ দ্বিতীয়বার গেল সুপ্রিম কোর্টে, যে রিভিউ পিটিশনটা হলো, সেখানে একটা আবার যে রায় দেওয়া হলো, বলা হলো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, তারা স্কুলে যেতে পারবে না 31শে ডিসেম্বর পর্যন্ত। এই কারণেই কি লিস্ট দিতে পারলে না রাজ্য সরকার? দেখুন, আমার এমএ অ্যাপ্লিকেশনটা কি আগে সেই ব্যাপারটা বুঝতে হবে। এটাও কিন্তু একটা ইন্টারিম রিলিফের মতো, ঠিক আছে, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। মেন রায়ের অর্ডার কপিতে কিন্তু দুটো ভাগ করা আছে, দুটো ক্যাটাগরি করা আছে। একটা ক্যাটাগরি কি না টেন্টেড, আর একটা ক্যাটাগরি কি নট স্পেসিফাইড টেন্টেড, যাদের এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, না সিবিআর অ্যালিগেশন আছে, না সরকারের অ্যালিগেশন আছে, না আমাদের এসএসসির অ্যালিগেশন আছে, না মধ্যশিক্ষা পর্ষদের অ্যালিগেশন আছে। যারা আমরা, তারা কিন্তু পরবর্তী পরীক্ষার ধাপে অংশগ্রহণ করতে পারবে, তাদেরকে কোনো অনারিয়াম ফেরত দিতে হবে না। তো সেক্ষেত্রে দুটো ভাগ অলরেডি করা আছে। এবং টিচিংদের ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু ওনারা ওরাল সাবমিশনে এবং ওনাদের সিনপসিসে ওনারা স্পেসিফিক্যালি শুধুমাত্র বলেছিলেন যে ছাত্ররা তারা সুবিধা পাচ্ছে না বা তারা পড়াশোনাটাকে ভালোভাবে করতে পারছে না টিচারদের অভাবে, সেহেতু সুপ্রিম কোর্ট থেকে এই এক্সটেনশন অফ পিরিয়ডটা দিয়েছেন, বাট আমাদের ক্ষেত্রে দেননি। সেখানে যদি বলেন, আপনি বলেন যে পার্সেন্টেজ অফ করাপশন নিয়ে কথা বলতে, তাহলে সেইখানে আপনি ভালো করে ভেবে দেখুন, গ্রুপ সিতে পরীক্ষার্থী ছিল 7,91,706 জন। ভালো করে কোট করুন, 7,91,706 জন, এবং গ্রুপ ডিতে 10,30,009 জন। তার মধ্যে গ্রুপ সিতে যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, আমাদের মতো যোগ্য ক্যান্ডিডেটরা, তাদের সংখ্যা কিন্তু 1255, এবং গ্রুপ বিদের ক্ষেত্রে সেটা আপনার সংখ্যাটা প্রায় 2100 মতন হবে, 2100 সামথিং আর কি। তো
যারা কোনো এর দ্বারা সিবিআই বোর্ড এসএসসি দ্বারা যারা কোনোভাবে অ্যালিগেশন নেই, তাহলে এই যে ৩,৪০৩ জন ১৯ লক্ষের মধ্যে ৩,৩০৪ জন, তাহলে আপনারাই বিচার করে বলুন ১৯ লক্ষের মধ্যে যে ৩,৪০৩ জন আছে তারা যোগ্য না যোগ্যতম? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। ১৯ লক্ষ টোটাল পরীক্ষার্থী, তার মধ্যে ৩,৪০৩ জন। তাহলে এই কথাটা তো কোর্টে উপস্থাপন করা হয়নি। এই কথাটা কেন উপস্থাপন করলেন না? সঙ্গে আর একটা কথা, আপনারা শুধু ভাবলেন যে ছাত্রদের পঠন পাঠন নিয়ে, একবারও ভাবলেন না যে সামাজিক প্রকল্পগুলো ছাত্রদেরকে এই পড়াশোনা করতে আগিয়ে নিয়ে যাচ্ছে, যেমন মিড ডে মিল, যেমন বাংলা শিক্ষা, যেমন কন্যাশ্রী, যেমন সবুজ সাথী, যেমন শিক্ষাশ্রী, আরো বিভিন্ন পজিটিভ প্রকল্প যেগুলোকে উৎসাহিত করছে ছেলে মেয়েকে বিদ্যালয়মুখী হতে। যে বিদ্যালয়ে ছুট হচ্ছিল তারা বিদ্যালয়মুখী হচ্ছে, সেই প্রকল্প কিন্তু সবই চালায় এই নন টিচিং স্টাফরা, এবং যাদের রিক্রুটমেন্টও খুব কম, যাদের বেতনও খুব কম। তাহলে সেই সমস্ত প্রকল্পগুলো চালানোর জন্য বা এই সরকারি প্রকল্পগুলোকে চালানোর জন্য আমাদের নন টিচিং স্টাফেরও সমান পরিমাণ গুরুত্ব আছে, এবং শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য আজকের বোর্ডের যে সমস্ত অফিসিয়ালি ফর্ম ফিল আপ হয়, যে রেজিস্ট্রেশন হয়, সব কিন্তু অনলাইন করতে হয় এখন, কেউ কিন্তু আর করে না। তো সেক্ষেত্রে আমাদের নন টিচিং স্টাফদের দরকার। তো সেই কথাটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এই কথাটা কিন্তু ওনারা উপস্থাপন করেনি। যদি করতো আমার মনে হয় কোর্টের রায় কিছুটা হলেও চেঞ্জ হতে পারতো। আপনাদেরকে স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছিল আজকে? না, স্কুলে যাওয়ার জন্য এখন তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা স্কুলে যেতে পারি না। সুজয় সরকার।